বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য, সপ্তদশ পর্ব। শীতের বিকেলে অলসতা চেপে ধরে সবাইকে। শরীর মনে ক্লান্তি চেপে এক অনির্বচনীয় অনুভূতি কাজ করে। দুপুরের খাওয়া আনুষঙ্গিক কাজের পাট চুকিয়ে মৃন্ময়ী কাঁথামুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। তিথি সেই যে সকালে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল এখনো ফিরেনি। আজকাল অনেক দেরি করে বাসায় ফিরছে তিথি। মৃন্ময়ী বুঝতে পারছে ফাইনাল ইয়ারে ইউনিভার্সিটিতে পড়াশোনার চাপ বেশি যাচ্ছে, তাই এত দেরি হচ্ছে। মৃন্ময়ীর কিছু ভালো লাগছে না। দুপুরের ওই স্বপ্নটা দেখার পর থেকে মনে কেমন যেন অদ্ভুত অনুভূতি দোলা দিচ্ছে। পরন্ত বিকেলের মৃদু শীতলতায় তিথির একটু উষ্ণতা পেতে ভীষণ ইচ্ছে করছে। চোখ বন্ধ করে ভাবতেই এত ভালো লাগছে, অনুভূতিটা বাস্তবে কেমন জানি। হঠাৎ মৃন্ময়ী উঠে বসল। কিছু একটা ভেবে মুচকি হেসে উঠে গিয়ে ওয়ারড্রপ খুলে গত সপ্তাহে শপিংয়ে গিয়ে যে শাড়িটা কিনেছিল সেটা বের করে আনলো। অদ্ভুতভাবে এই শাড়িটাই আজ সে স্বপ্নে দেখেছিল। মৃন্ময়ী ভাবে স্বপ্ন তো এলোমেলো কল্পনারই একটা সম্মিলিত রূপ। চেতনায় বা অবচেতনে মানুষ যা চিন্তা করে তাই স্বপ্নে দেখে। মৃন্ময়ী শাড়িটা দেখছে, সাদা রঙের ফিনফিনে শিফন শাড়ি। শীতের মধ্যে এত পাতলা শাড়ি পরা যায় না বলে প্রিয়া কিনতে নিষেধ করেছিল, কিন্তু শাড়িটা মৃন্ময়ীর অনেক পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিয়েছে। এখন ভীষণ পড়তে ইচ্ছে করছে। পৌষের তুষারতার হাওয়া তার মনে ভিন্ন রকমের অনুভূতি বয়ে আনলো। মানব মন সবচেয়ে দুর্বোধ্য আবার সবচেয়ে সহজ, যেমন নদীর গতিপথ সহজ সরল কিন্তু অনির্দিষ্ট। মৃন্ময়ী সুন্দর করে শাড়িটি পরল। হালকা একটু সাজতে ইচ্ছে করছে তার। ড্রেসিং টেবিলের সামনে বসলো সাজতে। শ্যাম্পু করা চুলগুলো মৃদু উঠছে, সেগুলোকে বিরক্ত না করার সিদ্ধান্ত নিল মৃন্ময়ী। খোলা চুলের সাথে চোখে একটু কাজল দিল, ঠোঁটে খয়েরি শেডের লিপস্টিক দিল অল্প করে, দু হাতে সাদা কাচের চুড়ি পরল। মৃন্ময়ীর মন এখনো আবেশে ভরে আছে, এখনো নিজেকে জিজ্ঞেস করছে না হঠাৎ এমন ইচ্ছের কারণ। সাজগোজ শেষে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে মৃন্ময়ীর মুখ থেকে অস্ফুটে একটা বাক্যই বেরিয়ে এলো, আয়নার মেয়েটি এত সুন্দর কেন? ছাদে এসে মৃন্ময়ী শাড়ির আঁচল উড়িয়ে কিছুক্ষণ হাঁটল, গুনগুন করে গান গাইল। শেষ বিকেলের অল্প একটু রোদ আর মৃদু বাতাস মৃন্ময়ীকে আরো ছন্দময় করে তুলছে। সূর্যটা ডুবে যাচ্ছে, লাল টুকটুকে রংটা কি সুন্দর লাগছে। মৃন্ময়ী মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে থাকে। পাখিরা কিচিরমিচির শব্দ করতে করতে ঘরে ফিরছে। মৃন্ময়ী এবার চোখ বন্ধ করলো। শীতের ঠান্ডা হাওয়া গায়ে লেগে শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ দেহে। মৃন্ময়ী দু চোখ বন্ধ করে পৌষের এই শীতলতা অনুভব করতে থাকে। এদিকে কেউ একজন তার রূপে বিমোহিত হয়ে গেছে। তিথি বেশ কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে। রমজান লোকটার কথাগুলো শোনার পর থেকে তার প্রচন্ড মাথা ধরে আছে। শুয়ে থেকেও অস্বস্তি কমছিল না। ছাদে এসেছিল, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে যদি মন ভালো লাগে এই আশায়, কিন্তু ছাদে উঠে মৃন্ময়ীকে দেখে পেটের পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে সে। মৃন্ময়ীকে শাড়িতে আগেও দেখেছে তিথি, তখনও শাড়িতে মৃন্ময়ী ছিল অনন্যা। আজ পুনরায় মৃন্ময়ী শাড়ি পরিহিত আবেদনময়ী নারী সত্তা তাকে স্তম্ভিত করে দিয়েছে। তিথি একটা নিঃশ্বাস ফেলে দেয়ালে হেলান দিল, আর একটু অলস হয়ে মুগ্ধ দৃষ্টিতে মৃন্ময়ীকে দেখতে লাগলো। বাতাসে থেকে থেকে চুল উড়ে যাওয়ায় মৃন্ময়ীর উন্মুক্ত পিঠ তিথির চোখে আরো উন্মুক্ত হচ্ছে। তিথির মনে হচ্ছে বাতাসে যেন মৃন্ময়ীর সুবাস ভাসছে। ভেতর বাহিরের এই শীতলতা পৌষের নয়, মৃন্ময়ীর। তিথির ভেতর বাহির আজ একাকার হয়ে যাচ্ছে, সবেতে মৃন্ময়ীকে অনুভব করছে। এই অনুভূতি অকৃত্রিম সুনিপুণ। মৃন্ময়ীর মতো আজ তিথির ভেতরেও চঞ্চলতা কাজ করছে। পালানোর সব চেষ্টা জলাঞ্জলি দিয়ে সে মৃন্ময়ীর কাছে ধরা দিতে চাইছে। জগৎ সংসারের সব চিন্তা ভুলে মৃন্ময়ীর মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে।
মৃন্ময়ের খোলা চুলে, শাড়ির আঁচলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাইছে তার অবাধ্য মন। তিথি ক্রমেই বেসামাল হয়ে পড়ছে। মৃন্ময়কে দেখতে দেখতে চোখ ক্লান্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাসে চোখে জল জমে গেছে, তবুও পলক পড়ছে না। মৃন্ময় যেন রূপকথার রাজ্যের অপ্সরা, চোখের পলক ফেললেই উড়ে চলে যাবে। মৃন্ময়ী এবার পেছন ফিরে তাকালো। তিথিকে হঠাৎ যেখানে দেখে তার চমকানো উচিত, কিন্তু সে একটুও চমকায়নি, যেন সে জানতো তিথি এখনই আসবে। নিজের সাজের জন্য আজ লজ্জা পাওয়ার অবকাশটুকুও পায়নি মৃন্ময়ী। তিথির চোখের দৃষ্টি তাকে ঘোর থেকে বের হতে দেয়নি। তিথির চোখে চোখ রেখেই অনিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন বোনা শুরু করলো আবারও। কিছুক্ষণ পর তিথি এগিয়ে আসায় মৃন্ময়ী টনক নড়ল। তখনই খেয়াল হলো স্বপ্নে তিথিকে যে জামা পরা দেখেছিল, তিথি সেই একই জামা পরে আছে। মৃন্ময়ী আশ্চর্য হয়ে তিথির দিকে তাকিয়ে রইল। এটাও স্বপ্নের অংশ নয় তো? তার অনেক সময়ই এমন হয়, একই স্বপ্নের ভেতর অন্য আরেকটা স্বপ্ন দেখে। তখন মনে হয় প্রথমটা স্বপ্ন আর পরেরটা বাস্তব, কিন্তু ঘুম ভাঙার পর দেখা যায় দুটোই স্বপ্ন ছিল। মৃন্ময়ী কিছুক্ষণ ভেবে নিশ্চিত হয় এটা স্বপ্ন না, কারণ সে স্বপ্নে তিথিকে চশমা ছাড়া দেখেছিল। ওর কানে লাল গোলাপ গোজা ছিল, কিন্তু এখানে তিথি চশমা পরে আছে। তাছাড়া তিথির কানের মধ্যে কোনো গোলাপ ফুল গোজা নেই। তিথি তখনও তার দু চোখ আবদ্ধ করে রেখেছে মৃন্ময়ীর উপর। মৃন্ময়ীকে এই শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। মৃন্ময়ীর আপাদমস্তক অবয়বে পরিপূর্ণ নারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যেন জগতের সব রহস্য লুকানো তার চোখের মাঝে। সকল সৌন্দর্য তার পদতলে লুটিয়ে পড়েছে। সেই সৌন্দর্যের দেবী, সেই ভালোবাসার অপর নাম, যে আজকে তিথিকে মোহিত করেছে মুহূর্তেই। এতক্ষণে কিছুটা লজ্জা পেল মৃন্ময়ী, তার চিবুকে রক্তিম আভা ফুটে উঠল। সে তিথির থেকে দৃষ্টি সরিয়ে বাগানের দিকে তাকিয়ে রইল। বাতাসে অনবরত উঠতে থাকা মৃন্ময়ের চুল তিথির বুকের ভেতরের অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তার দৃষ্টি এখনো স্থির। হঠাৎ মৃন্ময়ের প্রশ্ন শুনে তিথির ঘোর কাটল। মৃন্ময়ী জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাদের বাগানে কোনো শিউলি ফুলের গাছ আছে? তিথি কিছুটা অবাক হয়ে জবাব দিল, না তো। মৃন্ময়ী মৃদু কণ্ঠে বলল, আমার না একটা ছোট্ট স্বপ্ন আছে। যখন আমার নিজের বাড়ি হবে, তখন বাড়ির আঙ্গিনায় আমি একটা শিউলি ফুলের গাছ লাগাবো। সেই গাছের ঠিক সামনে থাকবে একটা বেঞ্চ, যেন ওই বেঞ্চে বসলে গাছ থেকে শিউলি ফুল ঝরে গায়ের উপরে পড়ে। তিথি মৃন্ময়ীর কথা শুনে একটু হাসল। মৃন্ময়ী আবেশিত গলায় পুনরায় বলল, শীতকালে যখন শিউলি ফুলে গাছটা ভরে উঠবে, তখন মাঝরাতে আমি আর আপনি মিলে সেই বেঞ্চে বসে পূর্ণিমা উপভোগ করব। চারদিকে শিউলি ফুলের মন মাতানো সুগন্ধ, সাথে শীতের ঠান্ডা হাওয়া আর জগৎ আলো করা জ্যোৎস্নায় আমরা দুজনে একসাথে বসে থাকব। আপনি কিন্তু অবশ্যই আমাকে কবিতা আবৃত্তি করে শোনাবেন তখন। তিথি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে মৃন্ময়ীর কথাগুলো। মৃন্ময়ীর কথার মোহে তার বুকের ভেতরে মৃদু কম্পন সৃষ্টি হলো। পূর্ণিমা রাতে মৃন্ময়ীর সাথে শিউলি গাছের নিচে বসে জ্যোৎস্না উপভোগ করতে তিথির মন ব্যাকুল হয়ে উঠল। দরজার আশেপাশে কোনো কলিং বেল দেখতে পেল না তিথি। অগত্যা দরজার কড়ায় বার কয়েক নাড়ল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ভেতর থেকে একটি রিনরিনে কণ্ঠ ভেসে এলো। কে? প্রশ্নটির জবাবে কি বলবে তিথি ঠিক বুঝে উঠতে পারল না। একটু ইতস্তত করে সে আবার কড়া নাড়ল। একটু পর খুট করে দরজা খোলার শব্দ হলো। তিথি সেদিকে দৃষ্টি দিল। দরজার কপাট ধরে 7 থেকে 8 বছর বয়সী শুভ্র চেহারার একটি বালিকা দাঁড়িয়ে আছে। তার গায়ে একটি সুতির ফ্রক, চুলগুলো ঘাড় পর্যন্ত লম্বা। মেয়েটি যদিও হাসছে না, কিন্তু ওর চোখে মুখে চাপা এক ধরনের হাসি বিরাজ করছে। সে কৌতূহলের চোখে তিথিকে দেখছে। বাচ্চা মেয়েটিকে কেন যেন খুব পছন্দ হলো তিথির। তিথি একটু হেসে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম জুথি। বাহ, ভীষণ মিষ্টি নাম তো তোমার। জুথি এবার হাসলো, প্রাণবন্ত সজীব হাসি। তিথির মনে হলো বাচ্চাদের হাসি জগতের সব থেকে নিষ্পাপ আর কোমল হাসি। তিথি জিজ্ঞেস করলো, আচ্ছা জুথি, বাড়িতে বড়রা কে আছেন? একটু ডাকবে তাদের কাউকে? জুথি বলল, মা আছেন,
দাদি আছেন, আপা আছে, কিন্তু মা আর দাদি দুজনের কেউই হাঁটতে পারে না, সবসময় বিছানায় শুয়ে থাকেন, খুব অসুস্থ কিনা তাই। কথাটা বলতে গিয়ে জুথির খানিকটা মন খারাপ হলো যেন। তিথি কি বলবে বুঝতে পারলো না। জুথি বলল, আপাকে ডাকি বলে সে আর তিথির উত্তরের অপেক্ষা না করে গলা চেঁচিয়ে ডাকলো, আপা, একটু এসে দেখে যাও, কে যেন এসেছেন। একটু পর ভেতর ঘর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, কি বলছিস শুনতে পাচ্ছি না, একটু এদিকে আয় তো। জ্যোতি দৌড়ে ভেতরে চলে গেল। বেশ কিছু সময় কেটে গেছে, জ্যোতি এখনো ফিরে আসছে না, দরজা খোলা রেখে চলে গেছে। তিথি দরজার বাইরেই দাঁড়িয়ে আছে চুপচাপ, ভেতরে ঢুকেনি। মিনিট সাতেক পর জ্যোতির সাথে একটা তরুণী মেয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। তিথি মেয়েটির দিকে তাকিয়ে ভীষণ পরিমাণে আশ্চর্য হলো। এরকম একটা জীর্ণ শীর্ণ বাড়িতে এত রূপবতী কোনো মেয়েকে দেখবে তা সে আশা করেনি। মেয়েটির দু চোখ কোনো এক গভীর রহস্যে ঘেরা, চোখের ভেতরে জল টলটল করছে, মুখটা যেন শিল্পীর রং তুলিতে আঁকা কোনো নিখুঁত চিত্রকর্ম, চেহারায় এত স্নিগ্ধতা, তিথির মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কোনো জলপদ্ম। কবি, ঔপন্যাসিকরা সম্ভবত এই ধরনের মেয়েকেই প্রিয়দর্শিনী বলে থাকেন। মেয়েটির চোখে মুখে বিষাদের সূক্ষ্ম ছায়া দেখা যাচ্ছে। বিষাদ কি কোনোভাবে মানুষের চেহারায় মায়া বাড়িয়ে দেয়? তিথি সঠিক জানে না। মেয়েটি বলল, আপনি? আমাকে আপনি চিনবেন না, আমার নাম তিথি, আমি কি একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। মেয়েটি দরজা থেকে সরে দাঁড়ালো। তিথি বাড়ির ভেতরে ঢুকে মেয়েটা তাকে পাশের রুমে নিয়ে সোফা দেখিয়ে বলল, এখানে বসুন। তিথি সোফায় বসলো। ধন্যবাদ। মেয়েটি বলল, আমি নীরা। আপনি ঠিক কি কাজে এসেছেন জানতে পারি কি? নীরা, আমি আপনার বাবার ব্যাপারে। কথাটা শেষ করার আগেই ভেতরের রুম থেকে চাপা গলার আর্তনাদ ভেসে এলো। কেউ যেন সুর তুলে কাঁদছে। নীরা তিথিকে বলল, কিছু মনে করবেন না, আমি একটু আসছি। বলে সে দ্রুত পায়ে ভেতরের ঘরে চলে গেল। কান্নার ধ্বনি এখান থেকে বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে। কে যেন কাঁদছে আর প্রলাপ বকছে। তিথি খুব বিব্রত বোধ করছে। এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। বসার ঘরের দরজায় দৃষ্টি গেলে তিথি লক্ষ্য করলো সেখানে পর্দার আড়ালে দাঁড়িয়ে জ্যোতি বিস্ময় মিশ্রিত চোখে তাকে দেখছে। তিথি হাতের ইশারায় ওকে কাছে ডাকলো। জ্যোতি এসে অপর একটা সোফায় বসলো। তিথি সামান্য হেসে জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ো জ্যোতি? ক্লাস 3। গুড গার্ল। আজ বুঝি তোমার স্কুল ছুটি ছিল? ওহো, স্কুল ছিল, আমি যাইনি। যাওনি কেন? রাতে আমার জ্বর এসেছিল তো, তাই আপা বলল আজ না যেতে। ও, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদম সুস্থ হয়ে গেছো। জ্যোতি প্রফুল্ল গলায় জবাব দিল, হ্যাঁ, জ্বর সেরে গেছে, কাল আবারও স্কুলে যেতে পারবো। আমার স্কুলে যেতে খুব ভালো লাগে। তিথি হাসলো। দ্যাটস ভেরি গুড। আচ্ছা জ্যোতি, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। তাই? তাহলে তো ভালো করে পড়াশোনা করতে হবে। হুম। কান্নার সুর হালকা হয়ে এলেও পুরোপুরি থেমে যায়নি, এখনো তা কানে আসছে। জ্যোতি হঠাৎ বলল, জানেন মা কেন এভাবে কাঁদছে? তিথি অবাক হয়ে জ্যোতির চোখে তাকালো। জ্যোতি বলল, পরশুদিন আবার বিয়ে ছিল, কিন্তু পরে আর বিয়ে হয়নি। শেষ মুহূর্তে বরপক্ষ বিয়ে ভেঙে দিল। এরপর থেকে মা অবিরত কেঁদে চলেছে। জ্যোতির কথা শুনে তিথি চমকে উঠল। পরশু নীরার বিয়ে হওয়ার কথা ছিল, সে বিয়ে কোনো কারণে ভেঙে গেছে। তিথির হঠাৎ খুব অস্বস্তি লাগছে, মনে হচ্ছে ভুল সময়ে চলে এসেছে। এই সময়ে এখানে আসা একদমই উচিত হয়নি। তিথির ইচ্ছে করছে এখান থেকে ছুটে বেরিয়ে যেতে, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়াটাই বা কেমন দেখায়। তিথি বিষণ্ণ বোধ করছে। নীরার জন্য তার খুব খারাপ লাগছে। বিয়ের পূর্ব মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়া কোনো মেয়ের কাছে স্বাভাবিক বিষয় নয়। সেখানে কিছু মাস আগেই এই মেয়েটির বাবা মারা গেছেন, বাড়িতে অসুস্থ মা, দাদি, আবার দুদিন আগে তার নিজের বিয়েও অনাকাঙ্ক্ষিতভাবে ভেঙে গেল। এমন পরিস্থিতিতে একটা মেয়ে কতটা মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে যায় সেটা অল্প হলেও অনুমান করতে পারছে তিথি। এই অবস্থায় সে আবার ওর মৃত বাবাকে নিয়ে কথা বলতে এসেছে। নিজের ওপরই এই মুহূর্তে খুব বিরক্ত লাগছে তার। কেন যে আজকেই আসতে হলো তাকে। জি বলুন।
নীরার গলা শুনে তিথি চোখ তুলে তাকালো। নীরা সামনে এসে দাঁড়িয়েছে। তিথি কি বলবে বুঝতে পারছে না, সে একটু ইতস্তত বোধ করলো। নীরা পুনরায় বলল, বাবার সম্পর্কে কি যেন বলতে চাইলেন। বাই দ্য ওয়ে, বাবাকে আপনি চিনেন কিভাবে? তিথি দ্রুত চিন্তা করে কি জবাব দিবে। সত্যিটা বলা যাবে না, সে একটু ভেবে জবাব দিল, আমি ওনার কলিগ। আমরা একই সেক্টরে জব করতাম, যদিও আমজাদ সাহেবের অনেক পরে আমি চাকরিতে জয়েন করেছি। নীরা তাকিয়ে আছে। তিথি ভাবছে নীরা কি কার কথা বিশ্বাস করছে না। অবশ্য সে যে খুব বিশ্বাসযোগ্য কোনো কথা বলেছে এমনও নয়। জুথি সেখানেই ছিল। নীরা জুথিকে বলল, তুই একটু মায়ের কাছে যা তো। জুথি চলে গেল। নীরা অপর সোফায় গিয়ে বসলো। ও তাই বলুন, বাবা তো 6 মাস আগে মারা গেছেন, জানেন নিশ্চয়ই। হ্যাঁ। তা এতদিন পর হঠাৎ বাবার ব্যাপারে কি জানতে চান? না মানে আমি আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু নানান ব্যস্ততায় আসা হয়ে ওঠেনি। আপনারা তো আগের বাড়িটা ছেড়ে দিয়েছেন। মীরা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ওই বাড়ি থেকে আমরা 5 মাস আগেই চলে এসেছি। তিথি খানিকটা ইতস্তত করে বলল, কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? প্রশ্নটা কৌতূহল থেকেই করছি, দয়া করে অন্যভাবে নিবেন না। জি করুন। আপনি হয়তো অবগত আছেন, আমরা যে কোম্পানিতে চাকরি করি সেটার ফ্যাক্টরি সংক্রান্ত একটা ঝামেলায় কয়েক মাস আগে কয়েকজন লেবার মারা গেছে। ফ্যাক্টরির ওই লেবাররা স্ট্রাইক করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায়। আপনার বাবা আমজাদ আলী কাজ করতেন অ্যাকাউন্টিং সেক্টরে। তিনি ওই ফ্যাক্টরির হিসাব রক্ষক ছিলেন। লেবারদের মৃত্যুর সাথে আমজাদ আলীর মৃত্যুর তো কোনো যোগসূত্র নেই। আমার জানা মতে তিনি দুর্ঘটনায় মারা গেছিলেন, কিন্তু আপনি নাকি কোম্পানির এমডি সাহেবের নামে আপনার বাবার হত্যা মামলা করেছিলেন। এর কারণটা কি জানতে পারি? মীরা বলল, কারণ লেবারদের মৃত্যুর এবং আমার বাবার মৃত্যুর পেছনে যে দায়ী তিনি হলেন আপনাদের কোম্পানির এমডি জিয়াউল আলম। তিথি বেশ উত্তেজিত গলায় জবাব দিল, অসম্ভব, কি বলছেন আপনি এগুলো? তিনি কেন এই কাজ করবেন? অসম্ভব হতে যাবে কেন? জিয়াউল আলম কি কোনো দরবেশ ধরনের লোক? তিনি অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির একজন মানুষ, যা আপনার ধারণারও বাইরে। তাছাড়া এখানে আপনার এত চমকে ওঠার তো কোনো কারণ দেখছি না। এমডি নির্দেশ ছাড়া কোম্পানির লোকজনের উপর পুলিশ শুধু শুধু গুলি চালাবে কেন? আর যেদিন ফ্যাক্টরির শ্রমিকরা মারা গেল সেদিনই কেন ফেরার পথে বাবার ওই অ্যাক্সিডেন্টটা হলো? আমি পুরোপুরি নিশ্চিত এমডি কারো মাধ্যমে আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করিয়েছে। মীরা এভাবে সবকিছুর পেছনে তার বাবাকে দায়ী করাই খানিকটা উত্তেজিত হয়ে পড়েছিল তিথি। এবার নিজেকে সামলালো, হালকা গলায় বলল, কিন্তু কোম্পানির এমডি সাহেব তো সত্যি একজন সজ্জন ব্যক্তি। কোম্পানির যে কোনো স্টাফই এই কথাটাই বলবে। তাছাড়া তিনি কেন শুধু শুধু এমন একটা কাজ করতে যাবেন? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। এমডি সাহেব তার সব কর্মচারীদের অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখেন। তাদের সব সময়ই সবকিছুতে সুযোগ সুবিধা দিয়ে এসেছেন। নীরা চুপ করে থাকলো, কোনো জবাব দিল না। তবে তার চেহারা হঠাৎ কঠিন হয়ে গেল। তিথি নিজেই পুনরায় বলল, তাছাড়া পুলিশের ইনকোয়ারিতে জানা গেছে ফ্যাক্টরির ওই অপ্রীতিকর ঘটনার সাথে জিএম জড়িত ছিল। সেই লেবারদের স্ট্রাইক করতে উস্কে দিয়েছিল। এমডি সাহেব এগুলো জানার পর জিএমকে চাকরিচ্যুত পর্যন্ত করেছেন। এতক্ষণ নীরা চুপ করে তিথির কথাগুলো শুনছিল। এবার সামান্য হাসলো, উপহাসের হাসি। আপনার ধারণা সব দোষ জিএম এর। এমডি সাহেব ধোয়া তুলসী পাতা। সরি টু সে, আমার মনে হচ্ছে আপনি ওই এমডির হয়ে সাফাই গাইতে এখানে এসেছেন। তিথি হতাশ গলায় বলল, আমি কারো হয়ে সাফাই গাইতে আসিনি। আমার মনে হচ্ছে আপনার বোঝার কোথাও ভুল হচ্ছে, তাই বললাম। নীরা উত্তেজিত কণ্ঠে বলে, বোঝাই আমার ভুল নয়, বরং আপনার ভুল হচ্ছে। আপনি চিন্তাও করতে পারবেন না তিথি, বাবা মারা যাওয়ার পর ওই লোক আমাদের সাথে কত অন্যায় করেছে। তার নামে মামলা করার শাস্তি স্বরূপ সে আমাদের বাড়ি ছাড়া করেছে। আমার বাবা গ্রামের সব জমি জমা বিক্রি করে ঢাকায় ছোট একতলা একটা বাড়ি করেছিলেন। এমডি তার ভাড়া করা গুন্ডা পান্ডা দিয়ে আমাদের সেই বাড়ি থেকে উৎখাত করেছে, শুধুমাত্র ওর নামে হত্যা মামলা করার অপরাধে। এখন আমরা কোথায় আছি আপনি তো সচক্ষে দেখতে পাচ্ছেন। এখানেই শেষ নয়, বাবা তার সারা জীবনের কিছু টাকা সঞ্চয় করেছিলেন আমাদের 2 বোনের ভবিষ্যতের কথা ভেবে। এমডি বাবার নামে মিথ্যে ক্ষতিপূরণের মামলা দিয়ে সেই টাকাও নিয়ে নিয়েছে, যাতে আমরা গিয়ে পথে দাঁড়াই। এরপরও কি বলবেন এটাও জিএম করেছে? সে তো চাকরিচ্যুত। তিথি কি জবাব দেবে ভেবে পেল না। তার মনে হচ্ছে কোথাও বড়সড় কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। সে তার এত বছরের জীবনে বাবাকে কখনো এমন স্বার্থপর নিষ্ঠুর মানুষ হিসেবে দেখেনি।
সেখানে বাবা কিনা এমন একটা অসহায় পরিবারের সাথে এই কাজগুলো করবেন? এও বিশ্বাসযোগ্য? নীরা আবারও বলল, জানেন, ওই এমডির জন্যই আজ আমার ছোট বোনটাও মরতে বসেছে। বাবাকে তো খুন করিয়েছে, এখন আমার বোনকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে। নীরা ঠিক কি বলতে চাইছে বুঝতে না পেরে তিথি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। নীরা একটু দম নিয়ে বলতে লাগলো, জুথির হার্টে ছিদ্র ধরা পড়েছে। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন না করাতে পারলে খারাপ কিছু হয়ে যেতে পারে। কিন্তু অপারেশন কিভাবে করাবো বলুন? এমডি তো আমাদের সব টাকা পয়সা, এমনকি বাড়িটাও আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এদিকে জুথির সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বিনা চিকিৎসায় কতদিন আর বাঁচবে আমার বোনটা? তিথি অবিশ্বাসের দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। জুথি নামের ওই ফুলের মতো মেয়েটার এমন একটা ভয়ঙ্কর অসুখ হয়েছে। একটু আগেও যে মেয়েটা তার সাথে হাসলো, এত কথা বলল, সেই মেয়েটার কিনা জীবন সংশয়ের আশঙ্কা আছে। তিথির বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। প্রকৃতি এমন নিষ্ঠুর কেন? তিথি স্তব্ধ হয়ে বসে রইল। নীরাও আর কথা বলছে না, তার গলা ধরে এসেছে। তীব্র কান্না গলার কাছটায় দলা পাকিয়ে আছে। নীরা খুবই শক্ত প্রকৃতির মেয়ে। কোনো কিছুতেই সে সহজে ভেঙে পড়ে না। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে সে। ছোটবেলা থেকে অন্য বাচ্চাদের থেকে নীরা কিছুটা আলাদা ছিল। তার মা বলতেন সে নাকি কখনো তার পছন্দের কোনো খেলনা হারিয়ে গেলে বা ভেঙে গেলে কাঁদতো না। এমনকি পড়ে গিয়ে আঘাত পেয়ে রক্তাক্ত হলেও কান্নাকাটি করতো না, চুপচাপ বসে থাকতো। বাবা মা নীরার এই স্বভাব নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছিলেন। বাবা মা কয়েকবার তাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু তাতে তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। বড় হয়েও নীরা সেই একই রকমের আছে। অন্য আর 5টা মেয়েদের মতো মেকি স্বভাব তার মধ্যে নেই, ন্যাকামি করতে পারে না। কলেজ ইউনিভার্সিটিতেও এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে তার অন্য বান্ধবীরা চিৎকার চেঁচামেচি করে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে, অথচ সে ছিল নির্বিকার। তার ক্লোজ বান্ধবী ইভা একবার তাকে ঠাট্টা করে বলেছিল, নীরা শোন, আমার না তোকে রোবট কন্যা মনে হয়। তুই একদম রোবটের মতো। রোবটের যেমন অনুভূতি নেই, তোর মধ্যেও তেমন কষ্ট, ভয়, ভালো লাগা, খারাপ লাগার কোনো ফিলিংসই নেই। নীরা নিজেও খুব বিব্রত হতো তার এমন অদ্ভুত স্বভাবের জন্য। ভাবতো তার হয়তো আসলেই অন্যদের তুলনায় এইসব অনুভূতিগুলো কম। কিন্তু গত কয়েক মাসে তার মনে হয়েছে সৃষ্টিকর্তা সম্ভবত জেনে শুনেই তাকে এভাবে বানিয়েছে, যাতে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। এই পর্যন্ত সে তা পেরেছেও। বাবার ওই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও নিজেকে স্থির রেখেছিল নীরা। জুথির টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার শুরুতে ওর সমস্যার বিষয়ে বলতে চাননি, ভেবেছিল অল্প বয়সী মেয়ে। বোনের এই দুঃসংবাদ শুনলে হয়তো নিজেকে সামলাতে পারবে না, কিন্তু পরে যখন নীরা সহজেই ডাক্তারের কথাগুলো মেনে নিল, তখন ডাক্তার সাহেব খুব আশ্চর্য হয়েছিলেন। কিছু মুহূর্ত বিস্মিত চোখে তার দিকে তাকিয়েছিলেন। গত পরশুদিন যখন তার বিয়ে ভেঙে গেল, সেদিনও তার চোখে জল ছিল না, কিন্তু আজ এই তিথি মেয়েটাকে কথাগুলো বলতে গিয়ে হঠাৎ কেন এত কান্না পাচ্ছে, চোখ উপছে, জল বেরোতে চাইছে। নীরা বুঝতে পারছে না আজ হঠাৎ করে এমন আবেগপ্রবণ হয়ে যাওয়ার কারণ তার নিজের কাছে অজানা। তাহলে কি সে বদলে যাচ্ছে? কিন্তু তাকে তো বদলালে চলবে না। যে পরিস্থিতিতে সে পড়েছে সেখানে এমন নাজুক, অতি আবেগী স্বভাবের মেয়েরা বেঁচে থাকতে পারে না। তাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে আরো অনেক বেশি অনুভূতিহীন, কঠিন হতে হবে। নীরা নিজেকে সামলানোর চেষ্টা করে। রুমের মধ্যে পিনপত নীরবতা বিরাজ করছে। দীর্ঘ সময় ধরে দুটো মেয়ে পাশাপাশি সোফায় বিষণ্ণ মন নিয়ে বসে আছে। তাদের হতাশা মিশ্রিত ভারী নিঃশ্বাস রুমের পরিবেশকে আরো বেশি বিষণ্ণ করে তুলছে যেন। তিথি অসহায় বোধ করছে। সে কাউকে সান্ত্বনা দিতে পারে না। নীরাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ সে খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে কাউকে কি সান্ত্বনা দেওয়া যায় তাও তার জানা নেই। আচমকা দম বন্ধ লাগছে তিথির। ফুসফুস যেন পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। মনে হচ্ছে এই মুহূর্তে এক গ্লাস পানি না পেলে তৃষ্ণায় মারা যাবে। তিথি চেষ্টা করে ঢোক গিলে গলা ভেজানোর, কিন্তু মুখের ভেতরটা এতটাই শুকিয়ে আছে যে তা সম্ভব হচ্ছে না। তিথি শেষে বাধ্য হয়ে নীরাকে বলল, আমাকে এক গ্লাস পানি দিবেন প্লিজ। নীরা কোনো জবাব দিল না, নিঃশব্দে উঠে দাঁড়িয়ে পানি আনতে চলে গেল। তিথি বসে আছে নীরাদের বসার ঘরে। জুথিকে নিয়ে ভাবছে। তার জানা মতে হার্টের ছিদ্র চিকিৎসায় ভালো হয়। জুথিও ভালো হয়ে যাবে। তার জন্য ওর দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি।
তিথি কিছু একটা ভেবে তার হ্যান্ডব্যাগ খুলে চেকবুক বের করে আনলো। চেকবুকটা টেবিলের উপরে রেখে দ্রুত সেখানে একটা টাকার অঙ্ক বসিয়ে নিজের নাম সাইন করে নিল। কিন্তু এই চেক সরাসরি নীরার হাতে দিতে তার অস্বস্তি লাগছে। এটা কিভাবে দিবে তা নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায় সে। কিছুক্ষণ ভাবার পর চেকটা সামনে টি টেবিলের উপরে থাকা বইয়ের নিচে রেখে দেয় তিথি। একটু পর নীরা একটা ট্রে হাতে বসার ঘরে এসে দাঁড়ায়। পানির পাশাপাশি চা বিস্কুটও নিয়ে এসেছে সে। তিথি পানি পান করলো। নীরা কষ্ট করে চা করে এনেছে দেখে চাও খেলো। চা শেষ করে উঠে দাঁড়ালো তিথি। ধন্যবাদ মিস নীরা, আমি তাহলে এখন আসি। নীরা মাথা নেড়ে সম্মতি জানায়। তিথি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। তার শরীরটা এখনো ঠিক লাগছে না। এর মধ্যে আজ আবার তীব্র রোদ উঠেছে, সাথে গাড়িও নেই। আজকের দিনটা যে তার জন্য একটা খারাপ দিন তা বলার অপেক্ষা রাখে না। বারান্দায় দাঁড়িয়ে তিথি কিছুক্ষণ ভাবে কি করবে। এখানে দাঁড়িয়ে থাকলে গাড়ি পাওয়া সম্ভব নয়, উবার কল করলেও আসতে বেশ সময় লাগবে। এত সময় অপেক্ষা করার ধৈর্য হচ্ছে না। তিথি বারান্দা থেকে নেমে ছোট ছোট পা ফেলে সম্মুখে এগোতে লাগলো। কিছুক্ষণ পরেই সে নীরার গলা শুনতে পেল। তিথি দাঁড়ান। তিথি দাঁড়িয়ে পড়ে। নীরা কাছে এসে চেকটা তিথির দিকে বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলে, আপনার চেক নিয়ে যান। তিথি খুব বিব্রত বোধ করে। চেকটা এত দ্রুত নীরার চোখে পড়ে যাবে সে ভাবেনি। তিথি হাত বাড়িয়ে চেক ফেরত নিচ্ছে না, আবার মুখে বলতেও পারছে না চেকটা আপনার কাছেই রাখুন, এটা এই মুহূর্তে আপনাদের প্রয়োজন। কি হলো নিন? নাকি আপনি আমার বাবার একজন সহকর্মী হয়েও ব্যাংকে এত টাকা রাখার ক্ষমতা রাখেন? সিনিয়র সহকর্মীর মৃত্যুতে ব্যথিত হয়ে তার পরিবারকে আর্থিক সাহায্য দিতে এসেছেন? তিথি আমতা আমতা করে বলল, না মানে আমি আসলে। নীরা কঠিন গলায় জবাব দিল, দেখুন মিস তিথি, আমি আগেই বুঝেছি আপনি যে বাবার কোনো সহকর্মী নন। আমার বাবা যে পোস্টে চাকরি করতেন তার বেতন অল্প। সেই বেতনে চাকরি করা কারো পক্ষে লাখ টাকা দামের ঘড়ি ব্যাগ ইউজ করা সম্ভব নয়। কানে ডায়মন্ডের ইয়াররিং পরে ঘুরে বেড়ানো তো পুরোপুরি অসম্ভব। সুতরাং এমন কোনো মিথ্যা বলতে যাবেন না যেটা শোনার সাথে সাথেই কেউ ধরে ফেলে। তিথি প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ করে থাকলো। নীরা চেকটা তিথির হাতে দিয়ে বলল, শুরুতে আমি ভেবেছিলাম আপনি হয়তো বা জার্নালিস্ট। ইয়াং জার্নালিস্টদের ওই সব ব্যাপারে আগ্রহ কিছুটা বেশি। ওরা জিয়াউল আলমদের মতো বড় বড় ব্যক্তিদের, যাদের আইন কিছু করতে পারে না, তাদের নিয়ে কলাম লিখে জনপ্রিয়তা অর্জন করতে আসে। কিন্তু আমার ওই ধারণা ভুল। সাংবাদিক কেউ নিশ্চয়ই 7 ডিজিটের কোনো অ্যামাউন্ট এক ধাক্কায় কাউকে দিয়ে দিবে না। আমার এখন কেন যেন মনে হচ্ছে আপনি ওই অত্যাচারী এমডি জিয়াউল আলমের পরিবারের কেউ, খুব সম্ভবত মেয়ে। অ্যাম আই রাইট? তিথি এবারও জবাব দিল না, আগের মতোই নিশ্চুপ থাকলো। নীরা হাসলো, বলল, এমন ঘটনাগুলো সিনেমাতে বেশি দেখা যায়। আমার জীবনে এমন সিনেমাটিক ব্যাপার কখনো ঘটবে আমি ভাবতেও পারিনি। অবশ্য যা ভাবেনি তার সবই ঘটেছে, তাহলে এটাই বা কেন বাকি থাকবে? তিথি চাপা কণ্ঠে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে নীরা, বাবা এরকম নন। জাস্ট শ্যাট আপ, একদম কথা বলবেন না। আর আপনি এখানে এসেছেনই বা কেন? মজা দেখতে? আপনার বাবা আমাদের কেমন পরিস্থিতিতে ফেলেছেন এটা দেখে আনন্দ নিতে, নাকি কিছু টাকা দান করে নিজেকে পরোপকারী প্রমাণ করতে? শুনুন, আপনাদের মতো মানুষের কোনো সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন নেই। তিথি আহত গলায় জবাব দিল, আমি তার কিছুই করতে আসিনি নীরা। আমি এসবের পেছনের আসল কারণটা অনুসন্ধান করতে এসেছি। প্রকৃত অপরাধী যেন তার শাস্তি পাই তা আমিও চাই। নীরা বিদ্রুপের সুরে বলল, তাই নাকি? তার মানে আপনি আমাদের জাস্টিস দিতে এসেছেন? আপনি আসার পর থেকেই আপনার বাবার পক্ষ নিয়ে কথা বলে চলেছেন, আবার বলছেন জাস্টিস পাইয়ে দিতে এসেছেন। এমন কি হতে পারে না আপনি যাকে অপরাধী ভাবছেন সে আসলেই নিরপরাধী? ব্যক্তিরা যদি ওই জিয়াউল আলম না হয়ে অন্য কেউ হতো তাহলে হতেও পারত, কিন্তু জিয়াউল আলমের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তিনি যদি নিরপরাধী হতেন তাহলে ওনার নামে মামলা করা নিয়ে তার কিসের এত ভয় ছিল? আমাদের টাকা পয়সা সব আত্মসাৎ করে আমাদের শহর ছাড়া পর্যন্ত করতে চাইলেন শুধুমাত্র ভয়ের কারণেই তো। তিথি নীরাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নীরা ওকে থামিয়ে দিয়ে উত্তেজিত গলায় আরেকটু চেঁচিয়ে বলল, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউ। জাস্ট লিভ রাইট নাও অ্যান্ড নেভার কাম হিয়ার এগেন। তিথি চুপ করে গেল। নীরার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। কিছুক্ষণ আগের সে গভীর কালো জল টলটলে চোখ দুটো এ যেন আগুন ঝরছে। আচমকা নীরার এমন রুদ্র মূর্তিরূপ দেখে তিথি আর কিছু বলার সাহস পেল না। সে পেছন ফিরে চলে যেতে নিল। কিছু দূর যাওয়ার পর নীরা আবারও ওকে আটকায়। 1 মিনিট। তিথি একটু থেমে দাঁড়ালো। নীরা কাছে এসে সহজ গলায় বলল, আপনি জাস্টিস পাইয়ে দিতে এসেছিলেন তাই না?
আপনি কি জানেন ন্যাচারাল জাস্টিসের 3টি মূলনীতির একটা হচ্ছে নেমো জুডেক্স ইন সোজা। বাক্যটির অর্থ বুঝতে না পেরে তিথি ফিরে ওর দিকে তাকায়। নীরা বলে, এটা একটা ল্যাটিন লিগ্যাল ম্যাক্সিম যার ইংরেজি অনুবাদ অনেকটা এমন: নো ওয়ান শুড বি এ জাজ ইন দেয়ার অন কেস। সোজা বাংলায় যাকে বলে নিজের ক্ষেত্রে নিজে বিচারক হওয়া যাবে না। আর সহজ করে বললে, যেখানে নিজের স্বার্থ জড়িত সেখানে বিচার করা যায় না। তিথি চুপ করে থাকলো, কোনো জবাব দিল না। নীরা কেন হঠাৎ করে এই কথাটা বলল, এটার দ্বারা ঠিক কি বোঝাতে চেয়েছে তা বুঝতে পারছে তিথির খুব অসহায় লাগছে এই মুহূর্তে, শরীর ভীষণ খারাপ করছে, নিঃশ্বাস আটকে আসছে। নীরা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নাও গেট লস্ট। কথা শেষ করে নীরা আর দাঁড়ালো না, দ্রুত পায়ে ঘরের ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিল। তিথি কিছু মুহূর্ত শূন্য দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল, তার চোখ জলে ভরে গেছে। এর আগে কেউ কখনো তার সাথে এত কঠিনভাবে কথা বলেনি, আর আজ এই নীরা মেয়েটা তাকে রীতিমতো অপমান করলো। তিথি এলোমেলো ভাবে রাস্তায় পা ফেলছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, তার পা চলছেই না। অক্সিজেনের অভাবে স্নায়ুগুলো ক্রমশ অবশ হয়ে আসছে। কয়েক কদম পথ পাড়ি দিতে পারছে না সে। এখন মনে হচ্ছে গাড়ি না নিয়ে আসা খুব বড় ভুল হয়ে গেছে। তার ব্যাগে ইনহেলারও নেই। ব্যাগে ইনহেলার নিয়ে ঘোরা তিথির ভীষণ অপছন্দের কাজ। নিজেকে রোগী মনে হয়, যে কারণে কখনো ব্যাগে ইনহেলার রাখে না। এটাও যে একটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত, তাও এই মুহূর্তে বুঝতে পারছে তিথি। প্রচন্ড শ্বাসকষ্টে মনে হচ্ছে বাড়ি পৌঁছাতে পারবে না, দম আটকে এখানেই মারা যাবে। তিথি ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। অতি কষ্টে পা দুটোকে চালাচ্ছে। যে করেই হোক তাকে গলি পেরিয়ে বড় রাস্তায় পৌঁছাতে হবে। সেখানে না গেলে সিএনজি ট্যাক্সি কোনো কিছুই পাবে না। কিন্তু এত খারাপ লাগছে, তিথির মনে হচ্ছে এটুকু পথ আর এ জীবনে পেরোতে পারবে না। ধীরে ধীরে তার দু চোখ ঝাপসা হয়ে আসছে, চশমা দিয়েও সবকিছু ঝাপসা দেখছে যেন। তিথি বুঝতে পারছে সে যে জ্ঞান হারাচ্ছে। সে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে দাঁড় করিয়ে রাখার, কিন্তু অক্সিজেনের ঘাটতি তার শরীর আর নিতে পারছে না। দেহ টলতে শুরু করেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে লুটিয়ে পড়বে মাটিতে। ততক্ষণে ছোট গলি পেরিয়ে বড় রাস্তায় উঠে এসেছে তিথি। ঝাপসা চোখে টলতে টলতে সে একেবারে রাস্তার মাঝখানে চলে গিয়েছে, তা গোনাক্ষরেও টের পায়নি। আচমকা গাড়ির কষে ব্রেক, আর তার সাথে তিথি বলে একটা তীব্র চিৎকারে কয়েক সেকেন্ডের জন্য তিথির পৃথিবী থমকে গেল। একজোড়া হাতের আকস্মিক টানে সে ছিটকে রাস্তার একপাশে গিয়ে পড়ল। জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে আবছাভাবে একটা নারী মুখ দেখতে পেল তিথি। তাকে দেখলো, চিনতে না পারলেও তিথির মনে হলো এই নারী মুখটি তার পরম প্রিয়, অতি কাছের কেউ। ধীরে ধীরে চোখের সামনে একটা ভারী পর্দা নেমে এসে তাকে তলিয়ে নিয়ে যেতে লাগলো কোনো এক অজানা জগতের দিকে। তিথির হৃদস্পন্দন থেমে গেল, নিঃশ্বাস প্রশ্বাসও পড়ছে না। সে নিথর হয়ে পড়ে রইল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চলবে।